আজকে জাস্ট সকালে আমি লাইব্রেরিতে বসে পড়ছিলাম, তখন আমার একটা বোন, খুব ক্লোজ বোন, তো ও আমাকে কল করে বলল যে দিদি তুমি প্লিজ আমাকে কিছু বলে দাও, আমি এই 15 দিন নিজেকে প্রুফ করতে চাই অ্যান্ড আমি এই 15 দিনে এমন কিছু করতে চাই যেটা আমি আগের অ্যাটেম্পটে করতে পারিনি। তো আমার মনে হয় তুমি আমাকে সব থেকে বেশি হেল্প করতে পারবে। তো এই মোমেন্টে দাঁড়িয়ে আমি কি পড়বো কি না পড়বো তার কন্ডিশনটা কিছুটা এরকম যে সে 1 মিনিট। তো যেটা বলছিলাম, একটু ট্রাইপডটা নোট ছিল, তো দ্যাটস ওয়াই একটু আমি ইয়ে করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। তো তার কন্ডিশনটা কিছুটা এরকম, সে বায়োলজিতে 250 to 260 এরকম মার্কস পাচ্ছে এবং তার ফিজিক্স কেমিস্ট্রি খুব বাজে অবস্থা। ফিজিক্স কেমিস্ট্রিতে ওই 5 মানে 50 to 60 এটার মধ্যে, মানে ফিজিক্সেও 50 to 60 আর কেমিস্ট্রিতেও 50 to 60 এরকম মার্কস পাচ্ছে। তো এই সিচুয়েশনে মানে এটা হচ্ছে ওর অরিজিনাল নিটের স্কোর, মানে নিট 2026 এর স্কোর। এবার এই রিনিটের জন্য সে কি করে প্রিপারেশনস করবে সেটা আজকে আমি ওকে যেটা হেল্প করেছি তোদেরকেও আমি সেই হেল্পটা করবো, কারণ আমার কাছে এটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। তো আমি মানে পার্সোনালি আলাদা করে কোনো স্ট্র্যাটেজি ভিডিও তো ওরকম বলি না, বা কোনো পেমেন্ট তো আমি নিই না স্ট্র্যাটেজি ভিডিও বানানোর জন্য। তো যেটা আমি ওকে বলেছি আমার নিজের ক্লোজদের আমি যেটা বলবো সেটাও আমি ভাবলাম তোদের সঙ্গে শেয়ার করে দিই। আই হোপ তোদের এই রিনিটেড প্রিপারেশনস করতে একটু হলেও হেল্প হবে। সো হ্যালো এভরিওয়ান, আই এম দেবলিনা, আ ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ফ্রম মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইন ওয়েস্ট বেঙ্গল। সো চল আজকের ভিডিওটা স্টার্ট করি। সো একদম প্রথমে আমি যেটা বলবো বায়োলজি। ওর ক্ষেত্রে বায়োলজির মার্কসটা যথেষ্ট ডিসেন্ট আছে। মানে ডিসেন্ট মানে দেখ, বায়োলজির মার্কস ওই 200 to 250 এই মার্কসটাকে আমরা ডিসেন্ট বলি। ভালো মার্কস কোনটাকে বলি? যেটা 280 ক্রস করে বা 300 ক্রস করে। এখন তো ধরেই নে 300 না ক্রস করলে কোনোভাবেই চান্স পাবি না। যদি কোশ্চেন লেভেল যেরকম হচ্ছে সেরকম হতে থাকে তাহলে তোকে 320 330 এটা ক্রস করতে হবে। তো এর জন্য প্রথম জিনিস আমি কি বলবো, প্রথমে আমি সবাইকে সাজেস্ট করবো একটা বায়োলজি মক টেস্ট দিতে। তুই আমাকে বলবি দিদি কেন মক টেস্ট দিতে বলছো? কারণ 15 দিন পরে তোকে রিনিট দিতে হবে। তো প্রথমে একটা বায়োলজি মক টেস্ট দে, যেদিন এই ভিডিওটা দেখছিস যখন দেখছিস সেদিন দে। ইন্ডিভিজুয়াল জাস্ট বায়োলজি মক টেস্টটাই দে, কোনো অসুবিধা নেই। তো বায়োলজি মক টেস্টটা দেওয়ার পরে কি করবি, সবাই সেটাকে অ্যানালিসিস করবি। অ্যানালিসিস কিভাবে করবি, একদম প্রথমে দেখলি কোনটা কোনটা ভুল হয়েছে কোনটা কোনটা ঠিক হয়েছে, কত কি নাম্বার আসছে, এগুলো সব ডিসাইড করে নিলি, ঠিক আছে। এরপর একটা খাতা পেন নিয়ে বসবি এবং সেখানে চ্যাপ্টারের লিস্ট বানাবি। মানে কোন চ্যাপ্টার থেকে তুই সবচেয়ে বেশি কোশ্চেন ভুল করেছিস, কোন চ্যাপ্টারের কোশ্চেন তুই পারিসনি, এন্ড কোন চ্যাপ্টারের কোশ্চেন তুই মনে করতে পারিসনি। এটা তো তুই মনে থাকবে, কারণ আমি তো বলছি না ফুল সিলেবাস 720 মার্কসের দিতে, না তুই জাস্ট বায়োলজিরই এক্সাম দিচ্ছিস। তো তারপরে দেখলি এরকম করার পর কি হবে, তোর কিন্তু একটা লিস্ট বেরোবে, ধর একটা 8টা বা 10টা একটা চ্যাপ্টারের লিস্ট বেরোলো। তো সেই লিস্টটা দেখে এবার তুই ওই চ্যাপ্টারগুলো আগে প্রিপেয়ার করতে শুরু কর। আমি এটা মানে নিজের ক্ষেত্রে করেছিলাম। একটা সময় এরকম হয়েছিল আমার বায়োলজি নাম্বার 255 260 এই রেঞ্জের মধ্যে আটকে গিয়েছিল। তখন আমি এই প্রসেসটা ফলো করার পরেই কিন্তু আমার বায়োলজি নাম্বার 320 330 চলে এসেছিল। যখনই ওই 8টা 10টা চ্যাপ্টারের লিস্ট তুই বার করলি খুঁজে, ওই 8টা 10টা চ্যাপ্টারকে এবার ভালো করে প্রিপেয়ার করতে শুরু কর। ওই 8টা 10টা চ্যাপ্টার আগে প্রিপেয়ার করে নে, তারপরে আবার একটা মক টেস্ট দে। এবার তোর কাছে তো অনেক সময় নেই, অঢেল সময় নেই। তো 8টা 10টা চ্যাপ্টার তোকে 1 থেকে 2 দিনে কমপ্লিট করতে হবে এবং তারপর তোকে আবার বায়োলজি মক টেস্ট দিতে হবে। বুঝতে পেরেছিস? এইভাবে এবার ধর আবার ওই মক টেস্টটা দিলি। ওই মক টেস্ট থেকে এবার ধর তুই 8টা 10টা চ্যাপ্টার পেয়েছিস। তুই 2 দিনে 8টা 10টা চ্যাপ্টার করতে পারিসনি। তুই 5টা কর, 4টে কর, করে পরীক্ষায় বস। দিয়ে আবার দেখ ওইখান থেকে আবার ওই মক টেস্টে অ্যানালিসিস কর বায়োলজির ক্ষেত্রে। দিয়ে আবার ওখান থেকে একটা বের কর, ওখান থেকে 4-5টা চ্যাপ্টারের লিস্ট বেরোবে। দিয়ে সেটাকে করে আবার 2 দিন পরে একটা মক টেস্ট দে বায়োলজি, ঠিক আছে। তোর কাছে নিশ্চয়ই আকাশ অ্যালেন বা অনেক বড় বড় কোচিং ইনস্টিটিউশনের কোনো না কোনো কোশ্চেন পেপার তো থাকবে, ঠিক আছে। যদি না থাকে নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তো থাকবে। তো ওইটাই এখন তোর মেন কাজ, ওইটা করবি, ওইটা অ্যানালিসিস করবি এবং তারপরে চ্যাপ্টারের লিস্ট বানাবি। তারপরে এইভাবে করতে করতে যে 15 দিন টাইম আছে, সেই 15 দিনে দেখবি তোর গোটা বায়োলজিটাই একবার রিভিশন হয়ে গেছে। আর যদি সেটা নাও হয়ে থাকে, ধর এতদিন মোটামুটি করে নিলাম, এবার লাস্ট 5 দিন মানে নিজের আগে যখন 5 দিন বা 2 দিন বাকি থাকবে, তখন কিন্তু তোকে গোটা বায়োলজিটা শুরু থেকে শেষ অবধি একবার রিভিশন দিতে হবে। মানে প্রথম পেজ থেকে শেষ অবধি যেন বায়োলজি একবার অন্তত চোখে দেখে আমরা যেতে পারি। এটা কিন্তু সবসময় মাথায় রাখবি, ঠিক আছে। এটা হলো। এবার যেটা বলবো সেটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য লাস্ট 15 দিন একটা শেষ সুযোগ পেয়েছিস বলতে পারিস। কারণ এই মোমেন্টে দাঁড়িয়ে এসে অত কিছু ভাবলে হবে না যে রিনিট কেন হচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, না। তোকে এই 15 দিনকে প্রচন্ড, মানে সেই হয় না অর্জুন যেমন মাছের চোখ দেখেছিল ওইভাবে দেখতে হবে। একটু কষ্ট করে খাটি না, যদি সিলেকশন হয়ে যায়, যদি ওই সিলেকশন রেঞ্জের মধ্যে ঢুকে যায়, হতেই তো পারে না, না হওয়ার তো কিছু নেই। বা যদি ধর এমবিবিএস হলো না, বিডিএস হয়ে গেল, হতেই তো পারে। অ্যাটলিস্ট এই ড্রপ 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 এই লুপটা থেকে তো বের হবো না। তো এইভাবে যদি দেখি
দেখিস, তাহলে সেক্ষেত্রে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে কি করব, এখন তোদের মেইন সোর্স অফ প্র্যাকটিস বা মেইন সোর্স অফ এভরিথিং বাই তোর পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার বই। সবাই প্রত্যেকে 36 বা 37 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ারের বই নিশ্চয়ই সবার কাছে আছে। তোরা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিস, দিদি 10 বছরের প্রিভিয়াস ইয়ার করলে হবে, 15 বছরের প্রিভিয়াস ইয়ার করলে হবে না, হবে না। 10 বছর বা 15 বছরের প্রিভিয়াস ইয়ার করার কোনো দরকার নেই। ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু 36 টু 37 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার যদি না করতে পারিস, তাহলে কিন্তু সেটার কোনো ভ্যালিডেশন নেই। কারণ কোশ্চেন 2007 থেকে রিপিট হয়, কোশ্চেন 2008 থেকে রিপিট হয়, কোশ্চেন 2002 থেকে রিপিট হয়, 1998 থেকে রিপিট হয়। তাহলে এইগুলো যদি রিপিট হয়, তাহলে তুই 10 সালের 5 সালের করে কি করবি? কোনো লাভ তো নেই না। জাস্ট ওটা নিয়ে বসবি। একটা প্রথমে প্রতিদিন 3টে করে ফিজিক্স চ্যাপ্টার, 2টো করে কেমিস্ট্রি চ্যাপ্টার তোকে করতে হবে। ঠিক আছে? এবার বা উল্টোটাও হতে পারে। তোর যেটা সুবিধা সেটা। এবার ফিজিক্স চ্যাপ্টারে কি করবি? একদম কোশ্চেন খুলে বসবি। একটা চ্যাপ্টারে ধর 25 থেকে 30টা কোশ্চেন আছে। প্রথম থেকে দেখে গেলি এটা পারবো, এটা পারবো, এটা পারবো, এটা পারবো না। যেটা পারবি না সেটা গোল করলি। ঠিক আছে? গোল করবার পর কি করলি? সেটাকে খাতায় কষে দেখলি। এখন তো অনেক অ্যাপ আছে, ChatGPT, Gemini বা যেখান থেকে তোরা ডাউট নট সলভ না কি সব আছে, তো ওইসব থেকে করে নিবি। ঠিক আছে? সলভ তো করলি, তারপরে দেখে নিলি। দেখে ওই পুরো চ্যাপ্টারটা এভাবে করলি। ঠিক আছে? এবার যে কোশ্চেনগুলো গোল করলি, সেই কোশ্চেনগুলো আরেকবার এক্সট্রা করে দেখে নিলি। এবার প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাক্সিমাম কোশ্চেন ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে ফর্মুলা বেসডই থাকে। কিছু থাকে যেগুলো মুখস্থ করে নিতে হয়, মানে যেগুলো ওই স্টেটমেন্ট বেস কোশ্চেন থাকে, ওগুলো মুখস্থ করে নিতে হয়। আর কিছু থাকে তোর তোর কি বলে কনসেপ্ট বেস কোশ্চেন। ওটা অবশ্যই পুরো চ্যাপ্টার না পড়া হলে তুই পারবি না, ওটা একদম শেষের জন্য রেখে দিবি। ঠিক আছে? তাহলে তার আগে কি করবি? ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে জাস্ট প্রিভিয়াস ইয়ার নিয়ে বসবি। সেখান থেকে তুই একটা প্রত্যেকটা দেখে দেখে যাবি, এবং যদি খুব কনফিডেন্ট কম লাগে তাহলে হাতে কষে দেখে নিবি। অনেক সময় কি হয়, আমরা ক্যালকুলেশনে ভুল করে দিই, ইউনিট ইন্টারচেঞ্জ করতে ভুল করে দিই, এবং ক্যালকুলেশন তোমার করার পর কিন্তু উত্তর দেখে মিলিয়ে নিবি যে মিললো কিনা। অনেক সময় এরকম হয়, আমি ক্যালকুলেশন করে গেলাম, উত্তর মিললো না, আমি করে দিলাম না। যত্ন করে করবি, এরকম নয় দায় সারা করে তোকে জাস্ট প্রিভিয়াস ইয়ার শেষ করতে বলেছি বলে প্রিভিয়াস ইয়ার শেষ করে চলে যাবি, এরকমটা কিন্তু নয়। ঠিক আছে? আর আমি এটা বারবার বলেছি, আমি আবারও বলছি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের বেস কিন্তু প্রিভিয়াস ইয়ার। 50 to 60% কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে ডাইরেক্ট রিপিট হয়, ডাইরেক্ট কনসেপ্ট রিপিট হয়। মাত্র 3টে 4টে, ধর একটা চ্যাপ্টার, ধর কারেন্ট ইলেকট্রিসিটি, এই চ্যাপ্টারে যদি তুই ভালো করে খুঁজে দেখিস, 8টা থেকে 9টাই কনসেপ্ট আছে। এই 8টা থেকে 9টা কনসেপ্টের মধ্যেই কিন্তু পুরো জিনিসটা ঘোরাফেরা করছে। ওই 8টা থেকে 9টা কনসেপ্ট যদি তুই এই কদিনে করে নিতে পারিস, তাহলে ওই চ্যাপ্টারটার মধ্যে তো না পারার মতো কিছুই নেই। ঠিক আছে? সাপোজ তুই কেমিক্যাল বন্ডিং এ দেখছিস, হাইব্রিডাইজেশন থেকে একটা কোশ্চেন আসবেই, এটা আমরা সবাই জানি। কেমিক্যাল বন্ডিং এ তোর যেটা ইলেকট্রনিক কনফিগারেশনস, ওখান থেকে একটা কোশ্চেন আসবেই। অ্যাটমিক স্ট্রাকচার থেকে জানিস কেমন কোশ্চেন আসে, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে জানিস তোরা কেমন কোশ্চেন আসে। জাস্ট তুই বইটা নিয়ে বসা। এই 15 দিন আমি মনে করি না কাউকে পই করে আমাকে পড়তে বসতে বলার কথা বলতে হবে। এই কদিন কিন্তু একদম কাউকে বলবো না যে পড়তে বস, প্রচুর পড়তে হবে, ডিস্ট্রাকশন না। এই 15 দিন তোর লাইফের সেকেন্ড সুযোগ, সেকেন্ড চান্স, নিজেকে প্রুফ করার, নিজেকে বাবা মায়ের সামনে প্রুফ করার আরেকটা সেকেন্ড চান্স দিয়েছে ভগবান। সেটাকে কিন্তু কাজে লাগা। ঠিক আছে? সে তুই ভগবান, আল্লাহ, জিসাস ক্রাইস্ট, যাকে যেটাই বলিস আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কিন্তু জাস্ট নিজেকে ওই সুযোগটা দে। এত সুযোগের সদ্ব্যবহার করতে হবে। ঠিক আছে? কারণ বাবা মা কি ভাবছে যে আরেকটা সুযোগ পেলো তো আমার বাচ্চা। তো এটাই তুই বিশ্বাস কর, এই যে রিনিট হবে না, তুই দেখবি অনেক 590, 580 পাওয়া বাচ্চা, যারা অনেক কম স্কোর করবে, কিন্তু অনেক 550, 530 পাওয়া বাচ্চাও কিন্তু 600-র কাছাকাছি স্কোর করবে। কারণ অনেকের কি হয় বলতো, ওই দিনের ওই 3 ঘন্টা, আমি যে বলি না, ওই 3 ঘন্টা হয়তো ভালো যায়নি, তাই জন্য হয়তো সে কম নাম্বার পেয়েছে। কিন্তু হতে পারে ওই 3 ঘন্টা তোর ফেভারে থেকে গেল আর তুই সিলেকশন পেয়ে গেলি। কারণ আলটিমেটলি আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, এই গোল নিটের ড্রপ ইয়ারের লুপ থেকে বেরোতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যত দিন যাচ্ছে নিট তত নোংরা হচ্ছে, এটা আমারও ওপিনিয়ন। ঠিক আছে? তো যত দিন যাচ্ছে তত তোরা এই লুপের মধ্যে ফাঁসতে চলে যাবি, বেরোতে পারবি না। তাও আমি যখন বেরিয়েছি তখনও ঠিকঠাক ছিল, তখনও ফেয়ারলি এক্সাম হয়েছে। কিন্তু এখন যে জিনিসটা দেখছি, দেখ, এক্সাম দিয়ে কেউ কোনোদিনও ভেবেছিল নিটের মতো এক্সাম লিক হবে, নিটের মতো এক্সামের পেপার লিক হবে? আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমাকে খাবার দিতে এসেছিল, তাই ফোনটা কেটে গেছিল, ভিডিওটা বন্ধ হয়ে গেছিল আর কি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটা বলছিলাম। তো আমরা তো কেউ কোনোদিনও ভাবিনি না যে নিটের মতো একটা পেপার সেটা এরকম ভাবে এক্সপোজড হবে বা এরকম ভাবে লিক হবে, এবং তাতে সবাই আমরা এতটা সাফার করবো। তো যাই হোক, যেটা হয়ে গেছে, এখন আমাদের এটার জন্য প্রিপেয়ার করতে হবে। এবার আসি মক টেস্টের কথায়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিভাবে পড়লি তো বলে দিলি। বলে দিলাম, অনেকেরই কনফিউশন থাকে যে মক টেস্টটা কি করবো, কতগুলো মক টেস্ট দেবো। নিশ্চয়ই অনেকেই এখন তোদের এরকম সাজেস্ট করবে যে প্রতিদিন মক টেস্ট দিতে থাক। বাট আমার মনে হয় না যে প্রতিদিন মক টেস্ট দেওয়ার দরকার আছে বলে। 2টো বা 3টে মক টেস্ট দে, যে কদিন বাকি আছে, অ্যানালিসিস কর, রিভিশন কর। কারণ রিভিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্টে মক টেস্টের থেকে। এটা আমি আগেও তোদের বলেছি, আবারও বললাম। বাকি একটা কথা বলি, আ সিঙ্গেল শিট অফ পেপার কান্ট ডিসাইড ইউর ফিউচার।
ঠিক আছে? এটা আমি অনেকদিন আগে শুনেছিলাম আলাক স্যারের কথা। আমি আলাক স্যারকে অনেক ফলো করি। আমি জানি তোরাও অনেকে করিস, অনেকেই তো ফিজিক্স ওয়ালাতে পড়িসও। আমি নিজেও পড়েছি। তো এখন আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি না, নিজের লাইফে ভালো থাকাটা খুব ইম্পোর্টেন্ট। আমি জানি তোরা হয়তো আমাকে বলবি, "দিদি তুমি ওই জায়গায় বসে এই কথাটা বলছো তো, তুমি মেডিকেলে বসে কথাটা বলছো তো। কিন্তু আমরা তো মেডিকেলে নেই। তো আমাদের তাই মনে হচ্ছে যে আমরা আগে পেয়ে যাই।" জানি আমি তোদের জায়গাটা কাটিয়েই তো এখানে এসছি না। তারপরেও বলছি, যদি সেটাই মনে হয় তাহলে খুব ভালো করে পড়, খুব ভালো করে পড়াশোনা কর, নিজের বাবা-মার নাম উজ্জ্বল কর। লাইফে সমস্ত আনন্দ, সমস্ত খুশি পা। কিন্তু নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে। নিজের ভালো থাকাটা, নিজের মানে ভালো কি বলবো মানে মেন্টালি ভালো থাকাটা খুব দরকার। ঠিক আছে? বাকি সবকিছু তো হয়েই যাবে। আর বাকি এই কদিন একটু ভালো করে পড়ে নে, একটু কষ্ট করে, একটু অনেক জানি কষ্ট হচ্ছে। এই এতদিন পড়লি, আবার এখন পড়তে হচ্ছে, লাইফে কোনো সিউরিটি নেই, বুঝতে পারছি। কিন্তু এই সবকিছু পেরিয়ে যদি আর কদিন একটু ভালো করে খেটে নিতে পারিস, হয়তো একটা বেটার ফিউচার তোদের জন্য ওয়েট করছে। এতটুকুই বলব। যেভাবে বললাম ওইভাবে কর। আই হোপ তোদের একটু হলেও হেল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।